আগামীকাল আসছে নতুন মুদ্রানীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো থাকায় নতুন করে নীতি সুধার না বাড়ানোর কথা বলছেন বেশিরভাগ অর্থনীতিবিদ। এর পাশাপাশি অর্থনীতির অনিয়ম তদন্তে আরও বেগবান হয়েছে দুদকের কার্যক্রম। আজ কেন্দ্রীয় ব্যাংকে বেশ কিছু কর্মকর্তার ভল্ট ভাঙা হবে। পাশাপাশি জানাবো শেয়ার বাজার বন্দর ও হাটের খবর। আপনাদের সাথে সপ্তাহ শুরুর বৌনি আয়োজনে আপনার আছেই আমি তানজিম শাফিন। বলছিলাম যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো থাকায় আসছে মুদ্রানীতিতে খুব একটা পরিবর্তন হবে না বলে বলছেন অর্থনীতিবিদরা। বেশিরভাগ অর্থনীতিবিদ বলছেন নীতি সুধার আর নতুন করে না বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যেই কারণে আসলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্যই সংকোচনমূলক মুদ্রানীতিতে থেকেছে এতদিন কেন্দ্রীয় ব্যাংক, সেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন পৌঁছে গেছে $25 বিলিয়ন বেশি এবং BPM-6 পদ্ধতিতে অর্থাৎ IMF এর প্রণীত পদ্ধতিতে সেটি $20 বিলিয়ন অতিক্রম করেছে। অর্থাৎ বেশ ভালো বলা চলে। জুলাই 2024-এ আমরা দেখছিলাম যে $20 বিলিয়ন বেশি ছিল। এরপরে সেপ্টেম্বর, অক্টোবরে এবং নভেম্বরে আকো বিল পরিশোধ করার পরে 18.61 বিলিয়ন পৌঁছে ডিসেম্বর এবং সবশেষ জানুয়ারিতে আমরা দেখেছি যে আবারও আমদানি বিল পরিশোধ করার ফলে 19.93 বিলিয়ন পৌঁছেছিল। তবে ফেব্রুয়ারির 5 তারিখে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 20 বিলিয়নের বেশি রয়েছে BPM-6 পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। এবারে আমরা দেখতে চাই যে আসলে এই সংকোচনমূলক মুদ্রানীতির আরেকটি দিক, সেটি হলো বাজারে অর্থের প্রবাহ কমানো, অর্থাৎ তারল্যের প্রবাহ কমানো। এবং সেটি করতে গিয়ে যেটি করা হচ্ছে যে নীতি সুধার যখন বেড়ে যায় তখন ব্যাংক ঋণের সুধার বেড়ে যায়। অর্থাৎ বেসরকারি যেই খাতগুলো রয়েছে যারা ঋণ নির্ভর বিনিয়োগ করে থাকে সেখানে বিনিয়োগও কিছুটা কমে যায়। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমেছে ধারাবাহিকভাবে। গত জুলাইয়ে 10.13% প্রবৃদ্ধি ছিল, আগস্টে 9.86%, এরপরে সেপ্টেম্বর, অক্টোবর এবং সবশেষ নভেম্বরে 7.66% থেকে ডিসেম্বরে 7.28% প্রবৃদ্ধি ছিল বেসরকারি খাতে ঋণে। অর্থাৎ বেসরকারি খাতে ঋণের প্রভাব কমেছে। এখানে আরও বেশ কিছু বিষয় কাজ করেছে। তার মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতার বিষয়টি, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি রয়েছে, যে কারণে অনেক ব্যবসায়ী আসলে এই নতুন করে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের জন্য কিছুটা হলেও নিরুৎসাহিত হয়েছেন, যেটির একটা প্রতিফলন রয়েছে। আবার অনেকেই যারা রাজনৈতিকভাবে বিভিন্নভাবে আসলে টাকার মালিক হয়েছিলেন অনেক সময় অনৈতিক পন্থায়, সেই টাকাগুলো নিয়ে তাদের গা ঢাকা দিতে হয়েছে একরকম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখোমুখি তাদের পড়তে হয়েছে, যার ফলেও বেসরকারি খাতে বিনিয়োগ কমায় ঋণের প্রবাহ অনেকটা কমে এসেছে। এবং এই সবকিছু মিলিয়ে এই সংকোচনমূলক মুদ্রানীতি যেটি ছিল সেখান থেকে আসছে মুদ্রানীতিতে কি ধরনের পরিবর্তন থাকতে পারে সেটার জন্য আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন নীতি সুধার নতুন করে না বাড়ানোর কথাই। এদিকে ATM এর ক্ষেত্রে অটোমেটিক টেলার মেশিনে যারা টাকা তুলে থাকেন ভিন্ন ব্যাংকের কার্ড দিয়ে যখন টাকা তুলতে যাবেন তখন সেক্ষেত্রে দেখা যাবে যে টাকা তুলতে আগের চেয়ে বেশি খরচ হবে। অর্থাৎ আগে আমরা দেখেছি যদি 5 বার টাকা তোলা হতো তখনও 15 টাকা ছিল, এর বেশি বার টাকা তুলে দেবো অতিরিক্ত 15 টাকা সার্ভিস চার্জ গুনতে হতো অন্য ব্যাংকের ATM-এ। তবে এখন সেটি 30 টাকা পর্যন্ত হবে। 5 বার পর্যন্ত 15 টাকা করে থাকছে সার্ভিস চার্জ। এরপরে যখন অতিরিক্ত অর্থাৎ ষষ্ঠ বার থেকেই শুরু হবে, সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত সার্ভিস চার্জ গুনতে হবে অন্য ব্যাংকের ATM থেকে টাকা তুলতে গেলে। এছাড়া স্থিতি অনুসন্ধানে রয়েছে সর্বোচ্চ 5 টাকা মূল্য নির্ধারণ করেছে, অর্থাৎ ব্যালেন্স চেকের যে বিষয়টি ক্ষুদ্র বিবরণীর ক্ষেত্রে 5 টাকা এবং তহবিল স্থানান্তরের ক্ষেত্রে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত এই ভ্যাট বাড়ানোর ফলে আসলে এই সার্ভিস চার্জগুলো বেড়েছে। এবারে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অন্তত 300 লকার
উন্মুক্ত করতে দুদকের 8 সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকে এসেছে। সে বিষয়ে আমরা সবশেষ খবর জানতে চাই। কেন্দ্রীয় ব্যাংকে আছেন সহকর্মী আতাউর নিয়ন, যুক্ত হব তার সাথে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সহকর্মী আতাউর নিয়নের সঙ্গে যুক্ত হচ্ছে। আতাউর, জানাবেন যে দুদকের এই লকার খোলা কার্যক্রম কতদূর এগুলো, এখনো পর্যন্ত কয়টি লকার খোলা হয়েছে বা আর কতগুলো খোলা হবে? প্রথমেই বলি, যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকে আজকে দুদকের 8 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে, যাদের মধ্যে 6 জন হচ্ছে দুদকের কর্মচারী রয়েছেন এবং 2 জন হচ্ছে নিরাপত্তা জনিত কারণে পুলিশ সদস্য রাখা হয়েছে। মোট 8 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে এসেছেন। এর মধ্যে বলে রাখি যে প্রথম যেদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার খোলা হয়, সেই দিন যিনি পরিচালন করেছিলেন অভিযানটি, সেই দুদকের পরিচালক সাইমুজ্জামান, উনি আজকে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে বাকি কর্মকর্তাদের যাদের লকার খোলা হবে সেই অভিযানের প্রতিনিধি দলের হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন। তো যেখানে আমরা দেখেছি যে এসকে সুরের যেদিন লকার খোলা হয়ে থাকে সেই দিন দুদকের যে টিমটি এসেছিল তারা তার লকারের পাশাপাশি আরও বেশ কিছু লকার দেখতে পায় যেগুলো সিলগালা করা ছিল। তো সাধারণত বলা হচ্ছে যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম, সালমান এফ রহমান বা নজরুল ইসলাম মজুমদার সহ যাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেসব বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই আসলে বিভিন্ন অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বা সম্পর্ক রয়েছে বলে তাদের লকারটাই আসলে মূলত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রথমে আদালতের মাধ্যমে 300 লকার বাংলাদেশ ব্যাংকে থাকা কর্মকর্তাদের 300 লকার ফ্রিজ করে নেয় দুদক। এরপরে তাদের আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে পরবর্তীতে আজকে প্রথম সেই 300 লকারের মধ্যে বেশ কিছু লকার কর্মকর্তাদের খোলা হবে। এর মধ্যে বিশেষ করে যে চিটাগং বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে বা চিটাগং শাখার যে কর্মকর্তারা রয়েছে, কারণ এস আলম যেই ব্যাংক খাতে যে অর্থ আত্মসাৎ করেছে বা দখল করেছে তার বড় অঙ্কই হচ্ছে চিটাগং যেই শাখা রয়েছে ব্যাংকগুলোর, ইসলাম ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোর, এবং সে যারা সুযোগ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের তার শাখাটি হয়েছে চিটাগংয়ের। তো সেই জায়গা থেকে আসলে চিটাগংয়ের বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি বড় অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য যে শাখা রয়েছে বা বাংলাদেশ ব্যাংকের প্রধান অফিস কার্যালয়ের যেই বা মতিঝিল শাখার যেই কর্মকর্তা রয়েছে তাদের কয়েকজনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এস আলম বা অন্যদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে অর্থ পাচার বা অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়া। তাদের বিরুদ্ধে যে নির্দিষ্ট ব্যক্তি যাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ রয়েছে বা তারা যে প্রমাণ পেয়েছে বা তাদের কাছে যে তদন্তের যে নথি রয়েছে সেই জায়গা থেকে তারা সেই অভিযোগ ব্যক্তিদের লকার খুলতেই আজকে বাংলাদেশ ব্যাংকে এসেছে। তবে বলা হচ্ছে 20 থেকে 30 জনের লকার খোলা হবে, তবে সেটি আসলে আজকে কতগুলো সম্ভব হবে তারা সেটি এখনো জানানো হয়নি। তবে ধাপে ধাপে 300 লকারের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবার লকারই দুদক অভিযান চালিয়ে খুলবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের যদি আসলে অভিযোগ জানা যায়, পাওয়া যায় বা সত্যতা পাওয়া যায়, দুদকে যদি কোনো অবৈধ সম্পদ পায় সেই জায়গা থেকে আসলে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের আসলে কোনো ধরনের ব্যবস্থা নিবে কিনা বা কোনো আইনি কার্যক্রমে পদক্ষেপে যাবে কিনা সেটি আসলে এখন বাংলাদেশ ব্যাংক কতটা নেয় বা তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে যাদের লকারে অবৈধ সম্পদ পাওয়া যায় সেটাই আসলে এখন দেখার বিষয়। তো এই ছিল আজকে বাংলাদেশ ব্যাংকের দুদকের অভিযানের সর্বশেষ তথ্য। সপ্তাহের শুরুতে দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সবশেষ তথ্য। আজকের দিনে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 262 কোটি 48 লাখ টাকার। এরই মধ্যে সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে 2.96 পয়েন্ট, দাঁড়িয়েছে 5176.21 পয়েন্টে। সরিয়া সূচকও কমেছে 1.63 পয়েন্ট, এখনো পর্যন্ত দাঁড়িয়েছে 1146.15 পয়েন্টে। এছাড়া ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠান নিয়ে ডিএস30 সূচকটি 1.82 পয়েন্ট বেড়ে 1914.72 পয়েন্টে অবস্থান করছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে 217টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর বেড়েছে 114টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত রয়েছে 65টি প্রতিষ্ঠানের শেয়ারের। এবারে চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে, তার বিস্তারিত তথ্যাদি দেখে নেব। সোনালী পেপার বোর্ড মিলস লিমিটেড 9 ফেব্রুয়ারি পর্ষদ সভা ডেকেছে। এছাড়া ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড একই দিনে পর্ষদ সভা ডেকেছে। হিলি স্থলবন্দর দিয়ে রমজান কেন্দ্রিক পণ্য আমদানি বাড়ছে। বন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে আমদানিকৃত পণ্যের ক্রেতা কেমন, সেগুলোর দাম কেমন পড়ছে? শাফিন, শুরুতে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মূলত মসুর ডাল, খেসারি, ছোলা বুট এবং কিশমিশ, বাদাম থেকে শুরু করে আদা, রসুন, এছাড়াও রয়েছে নারকেল এবং যেই শুকনো মরিচ রয়েছে, এই পণ্যগুলো কিন্তু আমদানি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে বর্তমান দেশের বাজারে সরবরাহ ঠিক থাকবার কারণে এই পণ্যগুলোর চাহিদা বন্দরে তেমন একটা নেই, যার কারণে এই আমদানিটা যদিও বেশি পরিমাণ হচ্ছে তবে বিক্রি অনেকটাই কম বলে তারা কিন্তু দাবি করছেন এই বন্দরে যারা আমদানিকারক রয়েছেন তারা। আমি একটু আপনাকে দামের বিষয়ে জানাতে চাই শাফিন, সেটি হচ্ছে যে বন্দরে প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে 124 থেকে 125 টাকা কেজি ধরে, এবং খেসারি যে ডালটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে, এবং ছোলা যেই রয়েছে ছোলা বিক্রি হচ্ছে 102 টাকা কেজি ধরে। এটি কিন্তু এই দরে কিন্তু বন্দরে বিক্রি হচ্ছে। এছাড়া শুকনো মরিচ রয়েছে, সেটিও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। তবে এই পণ্যগুলোর যে আমদানি সেটি বাড়বার কারণে বন্দরের যে কর্মপ্রাণ চঞ্চলতা সেটি ফিরেছে, এবং বন্দরের শ্রমিক যারা রয়েছেন তাদের কাজের গতি বেড়েছে এবং আয়টি বাড়ছে বলে তারা কিন্তু বলছেন। আমি আপনাকে বিশেষ করে জানিয়ে রাখি যে এই বন্দরে বিশেষ করে অন্যান্য পণ্যে এই সময়টাতে পেঁয়াজের আমদানিটা ব্যাপক পরিমাণে হতো, যেহেতু সামনে রমজান, সেই কেন্দ্র করে কিন্তু পেঁয়াজের আমদানিটা বেশি হতো। তবে দেশীয় পেঁয়াজের সরবরাহ ঠিক থাকবার কারণে এই বন্দরে কিন্তু পেঁয়াজের আমদানি কমে তলানিতে নেমেছে। আমরা দেখছি যে কোনোদিন দুটি, কোনোদিন একটি, কিংবা কোনোদিন আমদানি হচ্ছে না পেঁয়াজ আসলে এই বন্দর দিয়ে। মূল কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু দেশীয় পেঁয়াজের সরবরাহ ঠিক রয়েছে, দেশীয় পেঁয়াজের দামটি স্বাভাবিক রয়েছে, যার কারণে কিন্তু এই পেঁয়াজটার চাহিদা দেশের বাজারে নেই। এই কারণে লোকসান এড়াতেই কিন্তু আমদানিকারকরা পেঁয়াজের আমদানিটা করছেন না, যার কারণে পেঁয়াজের যে যারা ব্যবসায়ী রয়েছেন, ক্রেতা পাইকার রয়েছেন, তারা কিছুটা বিপাকে পড়েছেন, কারণ তাদের আয়ে কিন্তু ভাটা পড়েছে এই সংকটটি তৈরি হওয়ার কারণে। তো সব মিলিয়ে বলা চলে কিন্তু শাফিন যে আসলে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে সেটির আমদানি বেড়েছে, তবে বাজারে সরবরাহ ঠিক থাকবার কারণে বিক্রির যে গতি সেটি অনেকটাই ধীর গতিতে চলছে বন্দরে। শাফিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন রমজান কেন্দ্রিক পণ্যের আমদানি নিয়ে। রমজান সামনে রেখে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত আমদানি হয়েছে, ফলে কমেছে বেশ কিছু ভোগ্যপণ্যের দাম। এ নিয়ে আরও জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে খাতুনগঞ্জে কোন কোন ভোগ্যপণ্যের আমদানি বেশি রয়েছে এবং সরবরাহ বাড়ায় তো দামে নিশ্চয়ই একটা প্রভাব রয়েছে। দাম কেমন বলছেন ক্রেতা বিক্রেতারা? শাফিন, রমজানকে কেন্দ্র করে কিন্তু আরও আগে থেকে ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিশেষ করে এবারের রমজানের ব্যতিক্রম যেটি দেখেছি আমরা, যে সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রস্তুতি ছিল বেশ মাসখানেক আগে, অর্থাৎ 2 মাস আগে থেকেই কিন্তু ভোজ্য তেল, চিনি এবং সেই সাথে খেজুর সহ বেশ কিছু পণ্যের উপর কিন্তু শুল্ক কমিয়ে আনে সরকার, এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি ব্যবসায়ীরা সেটি সুফল এবার পেয়েছেন এবং তারা কিন্তু পর্যাপ্ত সময় হাতে পাওয়াতে সময় নিয়ে এবং কম শুল্কে পণ্য আমদানি করার একটি সুযোগ পেয়েছেন, এবং সেই কারণে মূলত বেশ কিছু পণ্যের দাম কমেছে। যেমন খেজুরের কথা যদি বলি, গেল বছর কিন্তু আমরা দেখেছিলাম যে খেজুরের শুল্ক বাড়িয়ে দেওয়ার ফলে খেজুর কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটা বাইরে চলে গিয়েছিল। এবার কিন্তু সেই খেজুরে মাস দুয়েক আগে এই শুল্ক কমিয়ে আনা হয়েছে, এবং শুল্ক কমানোর ফলে সব ধরনের খেজুরে কিন্তু দাম কমেছে। আমি যদি বলি যে সবচেয়ে উৎকৃষ্ট মানের যে খেজুরটিকে ধরা হয় মেরজুল খেজুর, সেই মেরজুল খেজুরটির 5 কেজির বাক্স যেটি বিক্রি হতো 2600 থেকে 2700 টাকা, সেটি কিন্তু এখন 1600 থেকে 1700 টাকা বা ক্ষেত্র বিশেষে 1800 টাকা পর্যন্ত দামে কিন্তু বিক্রি হচ্ছে। তেমনিভাবে একেবারে কিছুটা কম দামের মধ্যে যে খেজুরগুলো রয়েছে, জাহিদি খেজুর বা দাবাস খেজুর, সেগুলোরও কিন্তু দাম কমেছে। অর্থাৎ সর্বনিম্ন 150 টাকা থেকে সর্বোচ্চ কিন্তু 1800 টাকার মধ্যে এবার খেজুর পাওয়া যাচ্ছে, যেটি গেলবার ছিল সর্বনিম্ন 250 থেকে সর্বোচ্চ 2600 থেকে 2700 টাকা পর্যন্ত, কিন্তু প্রতি কেজি থেকে 5 কেজির বস্তা। এবং একই সাথে ছোলার আমদানির কথা যদি বলি, ছোলার চাহিদা কিন্তু রোজায় থাকে 1 লাখ টনের মতো, কিন্তু সেখানে ছোলা আমদানি হয়েছে 93,000 টন, এবং এর বাইরে
গেল বছরের ছোলাও কিছু রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু পর্যাপ্ত ছোলা রয়েছে এবং সেই ছোলাতেও কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম কমেছে। ছোলা সহ অন্যান্য যে ডাল জাতীয় শস্য রয়েছে সেগুলোর প্রত্যেকটিরই কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে এবং ব্যবসায়ীরা বলছে সামনে আরও ছোলা আসবে এবং তখন কিন্তু দাম আরও কমতে পারে বলে তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে চিনির কথা যদি বলি যে চিনিও কিন্তু দাম অনেকটা কিছুটা কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে চিনির যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু চিনি আমদানি হচ্ছে এবং বাজারে কোনো ধরনের সংকট নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এবং ব্যবসায়ীরা আরেকটি বিষয় যেটি বলছেন, যেহেতু এখনও রমজানের বেশ কিছুটা সময় বাকি রয়েছে, মূলত শবে বরাতের পরেই কিন্তু এইখানে খাতুনগঞ্জে খুচরা বিক্রেতারা ভিড় করতে থাকেন এবং শবে বরাতের পরেই কিন্তু এখানকার বেচা কেনা মূলত জমে ওঠে। এবং সেই জায়গা থেকে যদি বলি যে এখনও খুব একটা যে বেচাকেনা জমে উঠেছে সেরকমটি বলা যাবে না, তবে পাইকাররা যারা রয়েছেন সেই সাথে আড়তদার এবং আমদানিকারক যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছেন। পণ্য আমদানি থেকে শুরু করে আড়তে সেগুলো মজুত এবং পণ্য প্রদর্শনী থেকে শুরু করে সব ধরনের আয়োজন কিন্তু খাতুনগঞ্জে সম্পন্ন হয়েছে। তবে ব্যবসায়ীর একটি বিষয় যেটি বলছেন যে খুচরা বাজারে যদি দাম কমাতে হয় সেক্ষেত্রে খুচরা বাজারে মনিটরিং করতে হবে এবং মজুত থেকে একেবারে বিপণন পর্যন্ত প্রতিটি স্তরের প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। শাফিন। শোয়েব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী শোয়েব রহমান যুক্ত হয়েছিলেন বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে, জানাচ্ছিলেন রমজানের ভোগ্যপণ্যের সরবরাহ দরদাম নিয়ে। এর সাথে শেষ করছি আজকের মৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।